আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার, আমি তরুণ ঘোষ। দর্শক, বাংলাদেশ জুড়ে এখন তো একটাই খবর, সেটা হচ্ছে আরাকান মানবিক করিডোর। এখন এই আরাকান মানবিক করিডোর নিয়ে যাদের সত্যিকারের মাথা ব্যথা হওয়ার কথা ছিল, যেমন ভারত, চীন, রাশিয়া, একটা মার্কিন যুক্তরাষ্ট্র যদি এখানে একটা ঘাঁটি গাড়ে, তাহলে সব থেকে বিপদে এই তিনটে রাষ্ট্র পড়বে। এই তিনটে রাষ্ট্র কিন্তু একদম চুপ করে বসে আছে, কোন রকম স্টেটমেন্ট একটা সরকারি ভাবে কিছু দেওয়া হয়নি। কেন? এই প্রশ্নগুলো না আমার মধ্যে খুব ঘুরে বেড়ায়। কূটনীতির খেলা তো খুব অদ্ভুত। কূটনীতির খেলা ধরা যায় না। ধরুন, ইমরান খানের রেজিম চেঞ্জ, আমি ধরুন 3 বছর লেগেছিল ইমরান খানের রেজিম চেঞ্জ করতে, ডোনাল্ড। তারপরে সিআইএ আপনার সিরিয়ার আসাদ সরকারকে উৎখাত করে দিল। বাংলাদেশের আপনার শেখ হাসিনাকে উৎখাত করে দিল, 4 বছর সময় লেগেছিল। ভারতেও চেষ্টা করেছিল, প্রায় সফল হয়ে গেছিল, 373 থেকে 303-এ নেমে এসেছিল মোদী সরকারের আসন, কিন্তু 140 কোটির দেশকে ম্যানেজ করতে পারেনি। দ্বিতীয় কথা হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সঙ্গে সম্পর্ক ভালো করতে চাইছে, অথচ এখানে আবার বাংলাদেশের বুকে এমন একটা কাজ করতে চলেছে যেটা ভারত কখনোই রাজি হবে না। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র সম্পর্কেও ভারত চুপ, বরং অস্ত্র আমদানি করছে। এই যে কূটনীতির যে খেলা না, এই কূটনীতিকদের সঙ্গে বসে বসে আমার মাথাতেও কিছু বুদ্ধি গুড় করে। তা আমিও এর একটা ভাবছিলাম, হিসেব করছিলাম যে কি হতে পারে। কারণ এই তিনটে বড় রাষ্ট্র, শক্তিশালী রাষ্ট্র, তারা কিন্তু কোনো কথা বলছে না। আমিও মাঝে মাঝে রাগ হয়ে যায়, আমিও মাঝে মাঝে 2-4 কথা বলি, আমেরিকার প্রেসিডেন্টকে 2-4 কথা বলি, মোদীজিকেও 2-4 কথা বলি। কিন্তু কালকে আমি খুব তলিয়ে ভাবছিলাম যে কেন, এই উদ্দেশ্যটা কি। এই কেনর বিশ্লেষণ যে আমি করব না, সেটা কিন্তু আপনাদেরও ভাবাবে, বিশেষ করে যারা বাংলাদেশের মানুষ। এবং আমি শেষ করব একটা উপনিষদের গল্প দিয়ে। সেটা শুনলে পরে আপনাদের একদম পরিষ্কার হয়ে যাবে যে আমি কি বলতে চাইছি, মানে আমার কি সম্ভাবনার কথা, একটা সম্ভাবনার কথা আমি বলতে চাইছি। দেখুন, এত কিছু হয়ে যাচ্ছে আপনাদের দেশে, আমাদের এখানে বসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি কিন্তু খুব নিশ্চুপ। তিনি হাসছেন, গল্প করছেন, কবিতা লিখছেন, কবিতা পড়ছেন। এখন আবার আমাদের এনএসএ অজিত দোভালের পরামর্শে তিনি আত্মজীবনী লিখছেন। তিনি এত কুল কেন? দেশটা ভাঙতে চলেছে, দেশের মধ্যে এত কিছু হতে চলেছে, দেশের সম্পর্কে তিনি এত ভাবেন, তাহলে তিনিও এত চুপ কেন? তাহলে এর পেছনেও কি কোনো খেলা চলছে যেটা আমরা ধরতে পারছি না? চলতেই পারে। পৃথিবীতে যেখানে দেখবেন যত যুদ্ধ হয়েছে, যত তত্ত্বাবলট হয়েছে, সব কিছুর পেছনে কিন্তু এজেন্সি। কে কোন এজেন্সি কোন কাজে লাগায় কাকে বাইরে থেকে ধরা যায় না। ফিজি গভর্নমেন্টকে ফেলার জন্য 12 বছর সময় লেগেছিল। শ্রীলঙ্কার গতি ওল্টানোর জন্য 3 বছর সময় লেগেছিল। সিআইএ তেমনি আসাদের তত্ত্বাবলট করতে গিয়ে তাদের 3 বছর সময় লেগেছে। ইমরান খানের বেলা 3 বছর সময় লেগেছে।
বাংলাদেশের বেলা 4 বছর সময় লেগেছে ডোনাল্ড লুয়ার। তাহলে এবার কি ডক্টর ইউনূসকে ফেলার জন্য কোন রকম খেলা চলছে? চলতেই পারে। এই যে ভারত আর পাকিস্তানের মধ্যে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলো হঠাৎ করে, এর পেছনেও কিন্তু নিশ্চয়ই কোনো খেলা আছে, নিশ্চয়ই খেলা আছে, থাকতেই হবে। কারণ কাশ্মীরে 370 ধারা যখন অবলুপ্তি হলো, তারপরে কিন্তু কাশ্মীর শান্ত হয়ে গেছিল। কাশ্মীরের ডেভেলপমেন্ট হু করে হচ্ছে। আমাদের এখানে সুপ্রিম কোর্ট বললো ওখানে নির্বাচন করো, নির্বাচন করা হলো। সমস্ত ভোট কাশ্মীরের যে দল, যে পার্টি আছে, লোকাল পার্টি, তারা পেল। মুখ্যমন্ত্রী হলেন আমাদের শেখ আব্দুল্লাহ। তো মুখ্যমন্ত্রী হওয়ার পর প্রথম এই ঘটনাটা ঘটে গেল। তারপরে ভারতকে অস্থির করে এমন একটা অবস্থা তৈরি করো যাতে দেখাও যে কাশ্মীর কিন্তু 370 তুলে নিলেও শান্ত হয়নি। কিন্তু এই যে টার্গেট কিলিং যেটা হয়েছে, যেটা ভারতবর্ষ একেবারেই পছন্দ করে না, সেইটা যে এইভাবে একেবারে বাউন্স ব্যাক করবে সেটা পাকিস্তান ধরতে পারেনি। এখনো তো ওয়ার তো দু রকমের হয়, একটা হচ্ছে কাইনেটিক, একটা হচ্ছে নন কাইনেটিক। এই যে নন কাইনেটিক ওয়ার চলছে যেটা, তাতেই কিন্তু পাকিস্তান আর্ধেক শেষ হয়ে গেছে। ট্রেড বন্ধ থেকে শুরু করে আকাশপথ বন্ধ, তারপরে তো আপনার সিন্ধু নদীর জল বন্ধ, সমস্ত করে পাকিস্তানকে গলা টিপে ধরেছে। এখন রোজ একটা পাকিস্তান ভয়ের মধ্যে রয়েছে, এই বোধহয় আক্রমণ হলো, এই বোধহয় আক্রমণ হলো। এই আক্রমণ করতে করতে তার নিজের তেল খতম হয়ে যাচ্ছে, টাকা খতম হয়ে যাচ্ছে। একটা ভিখারি রাষ্ট্র একেবারে যখন ভিখারি হয়ে যাবে তখন গিয়ে ভারত আক্রমণ করবে। এটা হচ্ছে তখন কাইনেটিক খেলা হবে, এখন নন কাইনেটিক খেলা হচ্ছে। ফিরে আসি বাংলাদেশ প্রসঙ্গে। বাংলাদেশে ভারত বিদ্বেষ এত কিছু হচ্ছে, কিন্তু এখনো কিন্তু কূটনৈতিক সম্পর্ক কিন্তু একটুও টাল খায়নি। ডিফেন্সের সম্পর্ক কিন্তু কোনো টাল খায়নি। আপনাদের সেনাবাহিনীর জেনারেল ওয়াকারুজ্জামানের সঙ্গে আমাদের সেনাবাহিনীর সেনাধ্যক্ষের কিন্তু কথাবার্তা হয় এবং তাদের সঙ্গে রীতিমতো যোগাযোগ আছে। সব থেকে বড় কথা, শেখ হাসিনার কিন্তু ওয়াকারুজ্জামানের উপরে কোনো রাগ নেই। তাহলে কি শেখ হাসিনাও জানেন পুরো খেলাটা? মানে আমি আমার ভাবনার কথা বলছি। কারণ যারা এই এতদিন শেখ হাসিনা থাকাকালীন এই টেলিভিশনে বসে টক শোয়ে লম্বা চওড়া ভাষণ মারতেন, তারা আজকে জেলের ভাত খাচ্ছেন। তারা শেখ হাসিনার বিরুদ্ধে বিষ ওগড়াতেন, এখন বুঝতে পারছেন যে কি বিষ বৃক্ষ তারা পুঁতেছিলেন। পুরো সরকারটা একেবারে মিডিয়াকে গিলে ধরেছে, বেরোবার কোনো উপায় নেই। আসলে কি জানেন দর্শক, খালি পেট আর খালি পকেট, এই দুটো, না কোনো স্কুল, না কোনো কলেজ, না কোনো ইউনিভার্সিটি, না কোনো সোসাইটি, কেউ এই শিক্ষা দিতে পারবে না যখন খালি পেট আর খালি পকেট হয়ে যাবে। বাংলাদেশের জনগণের আস্তে আস্তে পেটে টান পড়ছে, তারা কিন্তু বুঝতে পারছেন। আগে যারা রিক্সা চালাতেন শ্রমিক, তারা প্রকাশ্যে বলতে শুরু করেছিলেন, এখন মধ্যবিত্ত শ্রেণীও প্রকাশ্যে বলতে শুরু করেছেন। আওয়ামী লীগের মিছিল ধীরে 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 লম্বা হচ্ছে, আস্তে আস্তে মানুষ বেরোচ্ছে। এটাও কি তাহলে প্ল্যানের অঙ্গ? আমি যে উপনিষদের গল্পের কথা বলছিলাম, গল্পটা এরকম যে বনের মধ্যে দুজনের মধ্যে ঝগড়া লেগেছে, একটা হচ্ছে গাধা আর একটা বাঘ। গাধা বলছে যে ঘাস নীল রং, আর বাঘ বলছে ঘাস সবুজ রং।
গাধা বলছে আমি চিরকাল ঘাস খেয়ে বেড়ালাম, আমি রং চিনি না। বাঘ বলছে আমিও চিরকাল বনে বনে ঘুরে বেড়ালাম ঘাসের ঘাস বন দিয়ে, আমিও চিনি না। দুজনের মধ্যে বিবাদ লেগে গেছে। তাহলে কে মীমাংসা করবে? গেছে রাজার কাছে সিংহ। রাজা বলছে, গাধা বলছে যে হুজুর আপনি বলুন ঘাস নীল কিনা? সিংহ বলছে হ্যাঁ ঘাস নীল। গাধা বলছে দেখেছেন? বাঘকে বলছে ঘাস কিন্তু নীল, রাজাও বলেছে। তা রাজা বলল তুমি ঠিক বলেছ, তোমাকে আমি একটা বনের একটা এই অঞ্চল দিয়ে দিলাম, তুমি ওখানে নিয়ে নিশ্চিন্তে সারা জীবন খাওয়া দাওয়া করো, কেউ তোমার উপর হামলা করবে না, আমি নির্দেশ দিয়ে দিলাম। গাধা একেবারে লাফাতে লাফাতে সেই ঘাস বনে চলে গিয়েছে যে আমাকে আর কেউ আক্রমণ করবে না, আমি নিশ্চিন্তে জীবন যাপন করতে পারবো। এইবার বাঘ বলছে সিংহকে যে হুজুর আপনিও জানেন যে ঘাস সবুজ, আমিও জানি ঘাস সবুজ, ওকে আপনি পুরস্কার দিলেন আর আপনি আমাকে শাস্তি দিচ্ছেন, তুমি 3 দিন মুখ চুপ করে থাকো, এটা কেন? তখন সিংহ বলছে যে তুই যে গাধার সঙ্গে ঝগড়া করছিলি তার জন্যই তোর এই শাস্তিটা প্রাপ্য। অর্থাৎ ঘাস কিন্তু সবুজই আছে, গাধা ঘাসকে নীল দেখছিল। রাজা বুঝতে চাইছিল যে আমি যদি ওকে গাধাকে বোঝাতে চাই তাহলে পরে আমার বোঝানোটা নিরর্থক হবে। এবারে সিংহের জায়গায় আপনি শেখ হাসিনাকে ফেলুন, আর বাঘের জায়গায় ওই গাধার জায়গায় আপনি বাংলাদেশের আপামর জনগণকে ফেলুন। সিংহ অনেক বোঝাবার চেষ্টা করেছে, সিংহ জানে বোঝালে কিছু হবে না, গাধার সঙ্গে তর্ক করে লাভ নেই। এবার গাধাকে একটা জঙ্গল দিয়ে দিয়েছে। 1 মাস বাদে যখন গাধা ফিরে এলো তখন দেখা গেল গাধা কোনো কথা বলতে পারছে না। তার কারণ কি? গাধা সারা মুখে জোঁক ভর্তি, জোঁকে গাধার মুখ ভরে গেছে, গাধা আর কথা বলতে পারছে না। ফলে বাংলাদেশের জনগণের এখন যে অবস্থা সেই গাধার মতো অবস্থা। আর ওই জন্য সিংহ এখন এখানে বসে খুশিতে উনি কবিতা লিখছেন, কবিতা পড়ছেন এবং আত্মজীবনী লিখছেন। এটা হলো উপনিষদের সারমর্ম। এর থেকে আপনারা যা বোঝার বুঝে নিন। আমি আর এর থেকে বেশি কিছু বলবো না, ডিরেক্টলি তো বলবোই না। আপনাদের সঙ্গে আমি শেয়ার করলাম, কেমন লাগলো না লাগলো অবশ্যই আমায় কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। নমস্কার।